বিশাল রকেট অগ্নিবাণ লঞ্চপ্যাডে তার শেষ উড়ানের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। আকাশের দিকে মুখ করে থাকা এই বিশাল ইস্পাতের কাঠামোর ওপর নির্ভর করছে দেশের সম্মান এবং ৮০০ কোটি টাকার বিশাল বিনিয়োগ। লঞ্চের আর মাত্র ৫ ঘন্টা বাকি। কাউন্টডাউন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ কন্ট্রোল রুমের লাল বাতিগুলো পাগলের মতো জ্বলতে শুরু করল। সাইরেনের শব্দে কেঁপে উঠল শ্রীহরিকোটার নিস্তব্ধতা। রকেটের সিস্টেম ফেল হয়ে গেছে। দেশের সবচেয়ে বড় বিজ্ঞানীরা এসির ঠান্ডা রুমের মধ্যেও ঘামে ভিজে একাকার হয়ে যাচ্ছিলেন। কেউ বুঝতে পারছিল না আসলে গোলমালটা কোথায়। সুপার কম্পিউটারগুলো বারবার এরার দেখাচ্ছে, কিন্তু সমাধানের পথ দেখাচ্ছে না। ৮০০ কোটি টাকা কি তবে জলে যাবে? ধুলোই মিশবে ভারতের স্বপ্ন? ঠিক সেই উত্তপ্ত মুহূর্তে কন্ট্রোল রুমের ভারী দরজাটা একটু ফাঁক হলো। হাতে চায়ের ট্রে নিয়ে এক কুণ্ঠিত ১৩ বছরের ছেলে ভেতরে ঢুকল। পরনে তার কয়রার দাগ লাগা ছেঁড়া জামা, পায়ে চপ্পলও নেই। কিন্তু সেই ছেলেটি হঠাৎ থমকে দাঁড়ালো। তার নজর পড়ল বিজ্ঞানীদের মূল ব্ল্যাকবোর্ডের ওপর, যেখানে লেখা ছিল রকেটের জটিল সব গাণিতিক সমীকরণ। ছেলেটি চিৎকার করে বলে উঠল, সাহেব, ওখানে প্লাস নয়, মাইনাস হওয়া উচিত ছিল। বন্ধুরা, ভাবুন তো, যেখানে দেশের বাঘা বাঘা বিজ্ঞানীরা হার মেনে নিয়েছেন, সেখানে এক চা বিক্রি করা ছেলে কি করে বুঝল রকেট সায়েন্সের ভুল? চলুন ঢুকে পড়া যাক আজকের এই শ্বাসরুদ্ধকর গল্পে। শ্রীহরিকোটা স্পেস সেন্টার, লঞ্চের ৫ ঘন্টা আগে। বাইরে সমুদ্রের গর্জন, ঢেউগুলো আজ যেন একটু বেশিই আছড়ে পড়ছে উপকূলে, যেন প্রকৃতিও ইঙ্গিত দিচ্ছে বড় কোনো ঝড়ের। কিন্তু সেই ঝড়ের চেয়েও বড় ঝড় তখন বইছিল ইসরোর মেইন কন্ট্রোল রুমের ভেতরে। ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট অগ্নিবাণ। গত ৫ বছর ধরে ২০০ বিজ্ঞানী দিনরাত এক করে এই রকেটটি তৈরি করেছেন। এটি শুধু একটি রকেট নয়, এটি কোটি কোটি ভারতবাসীর আশা। কিন্তু লঞ্চের মাত্র কয়েক ঘন্টা আগে সব স্বপ্ন যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হল। চিফ সায়েন্টিস্ট ডক্টর রেড্ডি হতাশায় তার কপালে হাত দিয়ে বসেছিলেন। তার সামনের বিশাল মনিটরে একটি গ্রাফ বারবার নিচে নেমে যাচ্ছে। প্রেশার ভালভ কিছুতেই কাজ করছে না। অর্জুন, এটা কি হচ্ছে? ডক্টর রেড্ডি চিৎকার করে উঠলেন, তার গলায় আতঙ্ক আর রাগের মিশ্রণ। কাল রাত পর্যন্ত সব ঠিক ছিল, আজ হঠাৎ ডেটা মিসম্যাচ কেন দেখাচ্ছে? অর্জুন এই টিমের একজন সিনিয়র ইঞ্জিনিয়ার, ভয়ে কাঁপছিলেন। তিনি ল্যাপটপের কিবোর্ডে ঝড়ের বেগে টাইপ করছিলেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। স্যার, আমি বুঝতে পারছি না, অর্জুন তোতলামি করে বললেন। বুস্টার ইঞ্জিনের ফুয়েল ইঞ্জেকশন রেটে একটা খুব সূক্ষ্ম পার্থক্য আসছে, মাত্র 0.004 এর তফাত। কিন্তু এই সামান্য তফাত রকেটকে আকাশে ওড়ার আগেই টুকরো টুকরো করে ফেলতে পারে। আমাদের সুপার কম্পিউটার এই এরর ফিক্স করতে পারছে না, কারণ এটি একটি র্যান্ডম ভেরিয়েবল। ডক্টর রেড্ডি ঘড়ি দেখলেন। সময় বালির মতো হাত থেকে পিছলে যাচ্ছে। আর মাত্র ২০ মিনিট। এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়, তবে প্রোটোকল অনুযায়ী লঞ্চ বাতিল করতে হবে। আর লঞ্চ বাতিল হওয়া মানেই ৮০০ কোটি টাকার ক্ষতি এবং বিশ্বজুড়ে ভারতের বদনাম। কন্ট্রোল রুমের পিনপতন নীরবতার মধ্যে শুধু এসি চলার শো শো শব্দ আর বিজ্ঞানীদের দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। ঠিক সেই সময় কন্ট্রোল রুমের পেছনের ছোট দরজাটা দিয়ে একটি ছেলে ভেতরে ঢুকল। তার নাম আরিয়ান, কিন্তু সবাই তাকে ছোটু বলে ডাকে। বয়স বড়জোর ১২ কি ১৩। স্পেস সেন্টারের গেটের বাইরে তার বাবার একটা ছোট চায়ের দোকান ছিল। বাবা মারা যাওয়ার পর ছোটুই এখন সংসার চালায়। সে রোজ বিজ্ঞানীদের জন্য চা নিয়ে আসে। তার শরীরে কয়লার গন্ধ, জামায় কালির দাগ। এই হাইটেক ল্যাবের মধ্যে তাকে একদমই বেমানান লাগছিল। ছোটু নিজের মনে বিড়বিড় করছিল, বড় সাহেবদের আজ খুব পেরেশান দেখাচ্ছে। চাও ঠান্ডা হয়ে যাচ্ছে, আর কেউ তাকাচ্ছেও না। সে চুপচাপ এক কোণায় টেবিলের ওপর চায়ের গ্লাসগুলো নামিয়ে রাখল। সাধারণত সে চা দিয়েই চলে যায়, কিন্তু আজ পরিবেশটা অন্য রকম। কেউ তাকে ধমক দিয়ে বের করে দিল না, কারণ কারোরই তার দিকে তাকানোর সময় নেই। টেবিলের ঠিক পাশেই ছিল একটা বিশাল কাচের বোর্ড। সেখানে ডক্টর রেড্ডি চক দিয়ে ক্যালকুলাসের এক বিশাল সমীকরণ ইকুয়েশন লিখে রেখেছিলেন। সমীকরণটির মাঝখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা। ডক্টর রেড্ডি হতাশাগ্রস্ত হয়ে বারবার ওই বোর্ডটার দিকে তাকাচ্ছিলেন। ছোট যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, কিন্তু হঠাৎ তার চোখ আটকে গেল ওই বোর্ডের ওপর। সে থমকে দাঁড়ালো, তার হাতের ট্রেটা কেঁপে উঠল। তার মনে হলো এই ছবিটা সে চেনে, এই অঙ্কটা সে কোথাও দেখেছে। বোর্ডের সামনে দাঁড়িয়ে ছোট বিড়বিড় করে উঠল, এটা তো উল্টো,
এটা তো চাপ ধরে রাখছে না, বের করে দিচ্ছে। তার কথা কেউ শুনল না, শুধু ডক্টর রেড্ডি, যিনি হতাশার শেষ সীমানায় পৌঁছে গিয়েছিলেন, তিনি পাশ ফিরলেন। তিনি দেখলেন নোংরা জামা পরা একটা ছেলে বোর্ডের দিকে তাকিয়ে আছে। এই ছেলে, তুমি এখনো যাওনি? ডক্টর রেড্ডির গলায় ক্লান্তি। ছোটু ভয় পেল, কিন্তু তার চোখ থেকে অদ্ভুত এক দীপ্তি সরললা। সে সাহস সঞ্চয় করে বলল, সাহেব, মাফ করবেন, আমি মূর্খ মানুষ, কিন্তু বোর্ডে আপনি যা লিখেছেন ওখানে ওই প্লাস চিহ্নটা ভুল, ওটা মাইনাস হওয়া উচিত ছিল। পুরো কন্ট্রোল রুমে যেন বজ্রপাত হলো। সবাই কাজ থামিয়ে ছোটুর দিকে তাকালো। অর্জুন রেগে গিয়ে নিজের চেয়ার ছেড়ে উঠে এলেন। কি বললি তুই? তুই আমাদের অঙ্ক শেখাবি? এই গার্ড, এই পাগলটাকে বের করে দাও এখান থেকে। এমনিতেই আমরা বিপদে আছি, তার উপর এই নাটক। গার্ডরা এগিয়ে আসছিল, কিন্তু ডক্টর রেড্ডি হাত তুলে তাদের থামালেন। তিনি একজন সত্যিকারের বিজ্ঞানী। তিনি জানেন জ্ঞান যে কোনো জায়গা থেকে আসতে পারে। তিনি ছোটুর চোখের দিকে তাকালেন। সেখানে ভয় নেই, আছে এক অকাট্য যুক্তি। ডক্টর রেড্ডি চেয়ার ছেড়ে উঠে ধীরে ধীরে ছোটুর কাছে গেলেন। বাবা, তুমি কি বললে? আবার বলো তো, কেন ওটা মাইনাস হবে? ছোটু একটু ইতস্তত করল। তার হাত থেকে কয়লার একটা ছোট টুকরো মেঝেতে পড়ে গেল। সে সেটা কুড়িয়ে নিয়ে বলল, সাহেব, আমি তো আর পড়াশোনা জানি না, কিন্তু আমি রোজ সকালে যখন দোকানে চা বানাই তখন কেটলির ঢাকনাটা দেখি। যখন কেটলির ভেতরে বাষ্পের জোর বাড়ে তখন ঢাকনাটা নাচতে থাকে। যদি আমি কেটলির নলটা একটু চেপে ধরি তখন বাষ্প বের হতে না পেরে উল্টো দিকে ধাক্কা দেয়, আর ঢাকনাটা ছিটকে উড়ে যায়। ছোটু বোর্ডের দিকে আঙুল তুলল। আপনার এই ছবিতে আগুন নিচ দিয়ে বেরোচ্ছে ঠিকই, কিন্তু হাওয়া তাকে ওপরের দিকে ঠেলছে না, বরং ভেতরের দিকে চাপ দিচ্ছে। আপনি এখানে প্লাস লিখেছেন মানে আপনি ভাবছেন চাপটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আসলে চাপটা ফিরে আসছে। যদি আপনি ওটা মাইনাস করে দেন তবেই হিসাব মিলবে, মানে চাপটা কাটাকাটি হয়ে যাবে। কন্ট্রোল রুমের বিজ্ঞানীরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। কেউ ফিসফিস করে বলল, এটাও ফ্লুইড ডায়নামিক্সের ব্যাক প্রেশার থিওরি। কিন্তু এই ছেলে জানল কি করে? অর্জুন তার ছেলের সুরে বললেন, স্যার, আপনি কি সত্যি এই অশিক্ষিত ছেলের কথা শুনবেন? এর কাছে তো স্কুল পাশ করার সার্টিফিকেটও নেই। আমরা এখানে রকেট বানাচ্ছি, চা বানাচ্ছি না। ডক্টর রেড্ডি অর্জুনের কথায় কান দিলেন না। তিনি দ্রুত পায়ে বোর্ডের কাছে গেলেন। ছোটুর কথাগুলো তার মস্তিষ্কে ঝড়ের মতো ঘুরছিল। তিনি চশমাটা ঠিক করে ইকুয়েশনটা আবার দেখলেন। তার চোখ বড় হয়ে গেল। মাই গড! তিনি চিৎকার করে উঠলেন, আমরা এতদিন ইঞ্জিন থ্রাস্টের কথা ভাবছিলাম, কিন্তু ব্যাক প্রেশার বা উল্টো চাপের কথা ভাবিনি। আমাদের সুপার কম্পিউটার লিনিয়ার ইকুয়েশন সলভ করছিল, কিন্তু সমস্যাটা তো নন লিনিয়ার। ডক্টর রেড্ডি ঘুরলেন। অর্জুন, এক্ষুনি সিমুলেশন মডিউল খোলো। ছোটুর বলা প্যারামিটার অনুযায়ী ওই ভ্যালুটাকে নেগেটিভ মাইনাস করে ইনপুট দাও, কুইক। অর্জুন অনিচ্ছা সত্ত্বেও কিবোর্ডে টাইপ করলেন। পুরো হলের মানুষ শ্বাস বন্ধ করে বড় স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। স্ক্রিনে লোডিং বার ঘুরছে। 10%, 40%, 70%। সবার হৃৎস্পন্দন বেড়ে গেছে। ছোটু এক কোণায় দাঁড়িয়ে ভয়ে নিজের শার্টের কোণা মোচড়াচ্ছে। সে কি ভুল বলল? যদি ভুল হয় তবে কি এরা তাকে পুলিশে দেবে? হঠাৎ একটা বিপ শব্দ হলো। স্ক্রিনে সবুজ অক্ষরে লেখা ভেসে উঠল, এরর রিজলভড, ট্র্যাজেক্টরি স্টেবিলাইজড। সমস্যা সমাধান হয়েছে, রকেটের পথ এখন স্থির। কন্ট্রোল রুমে যেন প্রাণ ফিরে এলো। বিজ্ঞানীরা আনন্দে চিৎকার করে উঠলেন। কেউ কেউ একে অপরকে জড়িয়ে ধরল। অর্জুন হাঁ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। তার বিশ্বাসই হচ্ছে না যে একটা চাওয়ালা তাদের ৮০০ কোটি টাকার প্রজেক্ট বাঁচিয়ে দিয়েছে। ডক্টর রেড্ডি ধীর পায়ে ছোটুর কাছে এলেন। তার চোখে জল। তিনি ছোটুর নোংরা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। তুমি আজ শুধু একটা অঙ্ক সমাধান করনি বাবা, ডক্টর রেড্ডি বললেন। তুমি আজ ভারতের সম্মান বাঁচিয়েছ। তুমি যদি আজ না আসতে তবে অগ্নিবাণ ধ্বংস হয়ে যেত। ছোট লজ্জিত হয়ে হাসল। সে খুব সহজভাবে বলল, সাহেব, কাজ যখন হয়ে গেছে আমি কি এবার যেতে পারি? মা ঘরে একা, তার ওষুধের সময় হয়েছে। ডক্টর রেড্ডি ছোটুর কাঁধে হাত রাখলেন। না বাবা, আজ তুমি কোথাও যাবে না। আজ তুমি এই মিশনের সবচেয়ে বড় সাক্ষী হবে। তুমি আজ ভিআইপি গ্যালারিতে বসে রকেট ওড়া দেখবে। কিন্তু গল্প এখানেই শেষ হলো না। নিয়তি বোধহয় ছোটু আর বিজ্ঞানীদের আর একবার পরীক্ষা করতে চাইছিল। যেই লঞ্চের প্রস্তুতি পুনরায় শুরু হলো, সিকিউরিটি হেড হন্তদন্ত হয়ে কন্ট্রোল রুমে ঢুকলেন। স্যার,
এমার্জেন্সি। ডক্টর রেড্ডি চমকে উঠলেন। কি হয়েছে? স্যার, আবহাওয়া দপ্তর থেকে রেড অ্যালার্ট এসেছে। সমুদ্রের দিক থেকে একটা বিশাল সাইক্লোন বা ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। বাতাসের গতিবেগ ঘন্টায় 70 কিলোমিটার পার হয়ে গেছে। আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার এসওপি অনুযায়ী এই বাতাসে রকেট লঞ্চ করা আত্মঘাতী হবে। কন্ট্রোল রুমের জানালা দিয়ে বাইরে তাকালেন সবাই। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। সমুদ্রের ঢেউগুলো দানবের মতো ফসছে। লঞ্চপ্যাডে দাঁড়ানো রকেটটি বাতাসের ধাক্কায় সামান্য কাঁপছে বলে মনে হলো। অর্জুন হতাশ হয়ে বললেন, স্যার, আমাদের লঞ্চ ক্যান্সেল করতেই হবে। এই বাতাসে রকেট টেক অফ করার সাথে সাথেই ব্যালেন্স হারাবে। আমরা রিস্ক নিতে পারি না। ডক্টর রেড্ডি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সমস্যা একটার পর একটা আসছে। যদি আজ লঞ্চ না হয় তবে পরবর্তী লঞ্চ উইন্ডো আসবে 6 মাস পর। ততদিনে মিশনের অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে। সবাই যখন হাল ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন ছোটু আবার এগিয়ে এলো। সে কাচের জানালার কাছে গিয়ে বাইরের ঝড়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে ভয় নেই, আছে গভীর চিন্তার ছাপ। সে ডক্টর রেড্ডির দিকে ফিরে বলল, সাহেব, হাওয়া শত্রু নয়। যদি সঠিক সময়ে সুতোয় টান দেওয়া যায় তবে ঘুড়ি হাওয়ার বুক চিরে ওপরে ওঠে। হাওয়ার উল্টো দিকেই তো ঘুড়ি ওড়ে সাহেব। ডক্টর রেড্ডি চমকে উঠলেন। এই ছেলেটা আবার কি বলছে? কন্ট্রোল রুমের কোনায় বসে থাকা একজন সিনিয়র বিজ্ঞানী এবার রেগে গেলেন। রেড্ডি, তুমি কি পাগল হয়েছ? একটা বাচ্চার কথায় তুমি 800 কোটি টাকার রকেট ঝড়ের মধ্যে ওড়াবে? ও ঘুড়ির কথা বলছে, আর এটা রকেট। যদি রকেট ক্র্যাশ করে তবে আমরা সবাই জেলে যাব। এই ছেলে এরোডাইনামিক্সের কি বোঝে? তর্ক শুরু হয়ে গেল, চরম হট্টগোল। কিন্তু ছোটু শান্ত। সে তার পকেট থেকে এক টুকরো কয়লা বের করল এবং মেঝের ওপর বসে কিছু আঁকতে শুরু করল। সে বলল, সাহেব, আপনারা বলছেন হাওয়া রকেটকে ফেলে দেবে, কিন্তু আমি বলছি হাওয়া রকেটকে সাহায্য করবে। আমার বাবা বলতেন, ঝড় যখন আসে তখন গাছের ডাল ভাঙে, কিন্তু ঈগল পাখি ঝড়ের পিঠে চড়েই মেঘের ওপরে উঠে যায়। ছোটু ফ্লোরে যে ছবিটা আঁকল তা দেখে ডক্টর রেড্ডি স্তব্ধ হয়ে গেলেন। এটা কোনো সাধারণ আঁকিবুকি নয়, এটা একটা নিখুঁত অ্যাঙ্গেল অফ অ্যাট্যাক, একটা ডায়াগ্রাম। কন্ট্রোল রুমের মেঝেতে বসে ছোটু কয়লা দিয়ে যে ছবিটা এঁকেছিল, ডক্টর রেড্ডি সেদিকে তাকিয়ে পাথর হয়ে গেলেন। ছোটুর আঁকা সেই কালো দাগগুলো কোনো সাধারণ আঁকিবুকি ছিল না। ওটা ছিল অ্যারোডাইনামিক্সের এক জটিল সমাধান, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় রিভার্স থ্রাস্ট অ্যাক্টারিং। ছোটু মেঝের দিকে আঙুল নির্দেশ করে বলল, সাহেব, আপনারা রকেটকে সোজা উড়াতে চাইছেন, তাই হাওয়া তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। কিন্তু যদি আপনারা রকেটের মাথাটা হাওয়ার দিকে সামান্য একটু বাঁকিয়ে দেন, ঠিক যেমন আমরা ঘুরে ওড়ানোর সময় সুতোয় টান দিই, তাহলে এই ঝড়ই রকেটকে উপরের দিকে ঠেলে তুলবে। হাওয়া তখন বাধা হবে না, সিঁড়ি হবে। ডক্টর রেড্ডির মস্তিষ্কে যেন বিদ্যুৎ চমক খেলে গেল। তিনি চিৎকার করে উঠলেন, আরিয়ান, কম্পিউটারকে কমান্ড দাও। অ্যাঙ্গেল অফ অ্যাট্যাক 2 ডিগ্রি বাঁকিয়ে দাও। আমরা বাতাসের সাথে লড়াই করব না, আমরা বাতাসকে ব্যবহার করব। সিনিয়র বিজ্ঞানী রালিয়ে কাঁপতে কাঁপতে বললেন, রেড্ডি, এটা পাগলামি। একটা 13 বছরের বাচ্চার কথাই তুমি রকেটের ট্র্যাজেক্টরি পাল্টাচ্ছ। যদি রকেট ক্র্যাশ করে? ডক্টর রেড্ডি দৃঢ় গলায় বললেন, যদি ক্র্যাশ করে তবে সব দায় আমার। কিন্তু আমি এই ছেলের চোখে যেটা দেখেছি সেটা আপনার সুপার কম্পিউটারেও নেই। ওটা হলো বাস্তব অভিজ্ঞতা। সময় শেষ হয়ে আসছে। লঞ্চের আর মাত্র 15 মিনিট বাকি। সমুদ্রের দিক থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের গতিবেগ আরও বেড়েছে। কন্ট্রোল রুমের সবাই শ্বাস বন্ধ করে বসে আছে। ডক্টর রেড্ডি মাইক হাতে নিলেন। তার গম্ভীর কণ্ঠস্বর পুরো শ্রীহরিকোটায় ছড়িয়ে পড়ল। অল স্টেশনস, দিস ইজ ফ্লাইট ডিরেক্টর। উই আর গো ফর লঞ্চ। কাউন্টডাউন স্টার্টস নাও। ছোটুর চোখ এখন আর মেঝেতে নেই। তার চোখ বিশাল স্ক্রিনে আটকে আছে। সে কয়লা মাখা হাতে নিজের জামাটা খামচে ধরে আছে। সে মনে মনে বিড়বিড় করছে, ওরো, আজ এই মেঘ তোমার পথ আটকাতে পারবে না। T-10, 9, 8। পুরো ভারতবাসীর চোখ তখন টিভির পর্দায়। কিন্তু কেউ জানে না এই 800 কোটি টাকার মিশনের ভাগ্য নির্ধারণ করেছে এক ছেঁড়া জামা পরা চাওয়ালা। 3, 2, 1, লিফট অফ। জয় হিন্দ। লঞ্চপ্যাডে আগুনের এক বিশাল গোলক তৈরি হল। মাটির বুক কাঁপিয়ে সাদা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে অগ্নিবাণ রকেট পৃথিবী ছেড়ে আকাশের দিকে ধাবিত হল। ইঞ্জিনের গর্জনে কন্ট্রোল রুমের জানালার কাঁচগুলো থরথর করে কাঁপতে লাগল।
স্ক্রিনে দেখা যাচ্ছে রকেট উল্কার গতিতে ওপরে উঠছে। কিন্তু ঠিক যখন রকেটটি 500 মিটার উচ্চতায় পৌঁছাল, প্রকৃতির রুদ্র রোষ তার ওপর আছড়ে পড়ল। বাতাসের একটা ভয়ানক ঝাপটা উইন্ড শিয়ার রকেটের গায়ে আঘাত করল। বিশাল স্ক্রিনে দেখা গেল অগ্নিবাণ রকেট ধীরে ধীরে বাঁদিকে হেলে পড়ছে। গ্রাফগুলো লালের বিপদসীমা ছাড়িয়ে যাচ্ছে। অর্জুন চিৎকার করে উঠলেন, স্যার, রকেট কন্ট্রোল হারাচ্ছে। টিল্ট অ্যাঙ্গেল বিপজ্জনক সীমার বাইরে চলে যাচ্ছে। এটা এক্ষুনি ক্র্যাশ করবে। কন্ট্রোল রুমের ভেতরে যেন মৃত্যুপুরীর নীরবতা নেমে এলো। 800 কোটি টাকা, 5 বছরের পরিশ্রম, সব চোখের সামনে ধ্বংস হতে চলেছে। রকেটটি এখন আর সোজা নেই, এটি প্রায় 45 ডিগ্রি বেঁকে গেছে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই এটি মাধ্যাকর্ষণের টানে জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়বে। অর্জুন কাঁপা কাঁপা হাতে সেলফ ডিস্ট্রাক্ট ব্যাটনের ঢাকনা খুললেন। নিয়ম অনুযায়ী রকেট নিয়ন্ত্রণ হারালে তাকে ধ্বংস করে ফেলাই একমাত্র উপায়। ডক্টর রেড্ডির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি চোখ বন্ধ করলেন। সব শেষ। ঠিক সেই মুহূর্তে কন্ট্রোল রুমের নিস্তব্ধতা ভেঙে একটা চিৎকার শোনা গেল, না সাহেব, বাটন টিপবেন না, ওটা পড়ছে না, ওটা শুধু পাশ ফিরছে। সবাই চমকে ছোটুর দিকে তাকালো। ছোট দৌড়ে গিয়ে অর্জুনের হাতটা ধরে ফেলল। তার চোখে ভয় নেই, আছে অদ্ভুত এক জেদ। ছোট দ্রুত স্ক্রিনের দিকে আঙুল দিয়ে বলল, সাহেব, ভালো করে দেখুন। হাওয়ার রকেটটাকে ফেলে দিচ্ছে না, রকেট হাওয়ার সাথে যুদ্ধ করছে। যদি এখন আপনারা ডান দিকের ইঞ্জিনের পাওয়ার 5% বাড়িয়ে দেন এবং বাম দিকের ইঞ্জিনটা মাত্র 2 সেকেন্ডের জন্য বন্ধ করে দেন, রকেট নিজে নিজেই সোজা হয়ে যাবে, ঠিক যেমন ঝড়ের মধ্যে নৌকার পাল ঘোরাতে হয়। এটা ছিল এক বিশাল জুয়া। রকেট লঞ্চের সময় ইঞ্জিন বন্ধ করা মানে আত্মহত্যার শামিল। সিনিয়র বিজ্ঞানী চিৎকার করলেন, গার্ড, এই পাগলটাকে সরাও। কিন্তু ডক্টর রেড্ডি এক মুহূর্তের জন্য ছোটুর চোখের দিকে তাকালেন। সেখানে তিনি এমন এক বিশ্বাস দেখলেন যা কোনো পিএইচডি ডিগ্রিতে পাওয়া যায় না। ডক্টর রেড্ডি সিদ্ধান্ত নিলেন। তিনি চিৎকার করে বললেন, অর্জুন, ডু ইট, কাট অফ বুস্টার বি ফর 2 সেকেন্ডস, নাও। অর্জুন কাঁপতে কাঁপতে কমান্ড এন্টার করলেন। পরের 2 সেকেন্ড পুরো কন্ট্রোল রুমের 200 জন মানুষের হৃদস্পন্দন যেন থেমে গেল। স্ক্রিনে দেখা গেল রকেটের বাম দিকের আগুন নিভে গেল। রকেটটি একটা ভয়ানক ঝাঁকুনি খেল। মনে হলো এই বুঝি ভেঙে 2 টুকরো হয়ে গেল। কিন্তু তারপর এক অলৌকিক দৃশ্য দেখা গেল। ডান দিকের ইঞ্জিনের বাড়তি ধাক্কায় রকেটটি ধীরে ধীরে সোজা হতে শুরু করল। বাতাসের ঝাপটাকে কাজে লাগিয়ে সে আবার খাড়া হয়ে গেল এবং চোখের পলকে মেঘের বুক চিরে নীল আকাশের দিকে রকেটের গতিতে আক্ষরিক অর্থেই উড়ে গেল। স্ক্রিনে আবার সবুজ আলো জ্বলে উঠল। অর্জুন আনন্দে চিৎকার করে উঠলেন, স্যার, ট্র্যাজেক্টরি নর্মাল, রকেট ম্যাক্স কিউ পার করে গেছে, আমরা মহাকাশে পৌঁছে গেছি। কন্ট্রোল রুমে আনন্দের বন্যা বয়ে গেল। বিজ্ঞানীরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কেউ কেউ খুশিতে টেবিল চাপড়াতে লাগলেন। ডক্টর রেড্ডি ধপ করে তার চেয়ারে বসে পড়লেন। উত্তেজনায় তার শরীর অবশ হয়ে আসছিল। তিনি ধীরে ধীরে ঘাড় ঘোরালেন। দেখলেন ছোট চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে তার নোংরা শার্ট দিয়ে ঘাম মুছছে। তার মুখে এক তৃপ্তির হাসি। লঞ্চের 2 ঘণ্টা পর অগ্নিবাণ সফলভাবে কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করেছে। পুরো বিশ্বে ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়েছে। ভারত ইতিহাস সৃষ্টি করেছে। ইসরোর গেটের বাইরে হাজার হাজার সাংবাদিকের ভিড়। সবাই সেই জিনিয়াস ডক্টর রেড্ডির সাক্ষাৎকার নিতে চায়। কিন্তু ডক্টর রেড্ডি মিডিয়ার সামনে এলেন না। তিনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে সোজা চলে গেলেন সেই ছোট টিনের চালের চায়ের দোকানটায়। তার সাথে ছিলেন অর্জুন এবং পুরো সায়েন্টিস্ট টিম। ছোটু তখন দোকানের কেটলি মাজছিল। তার দোকানের ভাঙা রেডিওতে তখন রকেট লঞ্চের খবর বাজছিল। পেছন থেকে ডাক এলো, ছোটু। ছোটু চমকে ঘুরে তাকালো। দেখল দেশের সবচেয়ে বড় বিজ্ঞানীরা তার দোকানের সামনে সারি বেঁধে দাঁড়িয়ে আছেন। ছোটু ঘাবড়ে গিয়ে বলল, সাহেব, আমি কি কোনো ভুল করেছি? চা কি খারাপ হয়েছিল? ডক্টর রেড্ডি কিছু বললেন না। তিনি এগিয়ে এসে ছোটুর নোংরা কয়লা মাখা হাত দুটো নিজের হাতে তুলে নিলেন। তারপর তিনি যা করলেন তা দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। ডক্টর রেড্ডি ভারতের প্রধান বিজ্ঞানী কোমর ঝুঁকিয়ে 13 বছরের এক চাওয়ালা ছেলেকে স্যালিউট করলেন। তার দেখাদেখি পেছনের 200 জন বিজ্ঞানীও একসাথে স্যালিউট জানালেন। ছোটুর চোখ বড় বড় হয়ে গেল। সাহেব, এ আপনি কি করছেন? আমি তো সামান্য চাওয়ালা। ডক্টর রেড্ডি হেসে বললেন, না ছোটু, আজ তুমি চাওয়ালা নও, আজ তুমি আমাদের গুরু।
তুমি আমাদের শিখিয়েছ যে বিজ্ঞান শুধু এসি রুমের ল্যাবরেটরিতে থাকে না, বিজ্ঞান থাকে প্রকৃতি মাঝে, দেখার চোখের মাঝে। ছোটুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কাঁপা গলায় বলল, সাহেব, আমার বাবা এই ইসরোর ক্যান্টিনেই কাজ করতেন। তিনি আমাকে রোজ রাতে সাইকেলে করে এনে দূর থেকে রকেট দেখাতেন। তিনি বলতেন, ছোটু, একদিন তুইও এমন জাহাজ বানাবি। বাবু 3 বছর আগে ফ্যাক্টরি অ্যাক্সিডেন্টে মারা যান। লোকেরা বলেছিল মেশিনের দোষ, কিন্তু আমি জানতাম ওটা রক্ষণাবেক্ষণের অভাব ছিল। সেদিন থেকে আমি কসম খেয়েছিলাম আমি মেশিনের ভাষা শিখব। আমি স্কুলে যাইনি সাহেব, কিন্তু বাবুর রেখে যাওয়া পুরনো সায়েন্সের বইগুলো আমি 1000 বার পড়েছি। আমি মেশিনের কান্না শুনতে পাই সাহেব। ছোটুর কথা শুনে উপস্থিত সবার চোখ ভিজে গেল। সেই রাতেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিশেষ হেলিকপ্টার এলো। ভারত সরকার ঘোষণা করল, ছোটুর আর চা বিক্রি করতে হবে না। তার মায়ের চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে এবং ছোটুকে দেশের সেরা স্কুলে ভর্তি করা হবে। এরপর তার স্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার সমস্ত দায়িত্ব ইসরোর। 10 বছর পর শ্রীহরিকোটার লঞ্চপ্যাডে আবার ব্যস্ততা। এবার মিশন আরও বড়, মিশন মঙ্গলযান 2। কন্ট্রোল রুমের প্রধান চেয়ারে বসে আছেন এক যুবক। পরনে তার ধবধবে সাদা অ্যাপ্রন, গলায় আইডি কার্ড। তার হাতে এখন আর কয়লা নেই, আছে ডিজিটাল পেন। এই যুবক আর কেউ নয়, সেই দিনের ছোটু, আজকের ডক্টর আরিয়ান। পেছনে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ ডক্টর রেড্ডি। তিনি গর্বের সাথে আরিয়ানের কাঁধে হাত রাখলেন। কি ডক্টর আরিয়ান, সব ঠিক আছে তো? আরিয়ান হাসল, সেই পরিচিত আত্মবিশ্বাসী হাসি। জি স্যার, এবার ক্যালকুলেশনে কোনো পাসমাইরাসের ধুল নেই। বাতাস আজ আমাদের বন্ধু। কাউন্টডাউন শুরু হলো। রকেট আবার আকাশের বুক চিরে উঠে গেল। কিন্তু এবার আরিয়ান দর্শক নয়, সেই মহাকাশযানের ক্যাপ্টেন। সে প্রমাণ করে দিল, প্রতিভা কোনো প্রাসাদ বা বড় ডিগ্রির মুখাপেক্ষী নয়। প্রতিভা হলো সেই কয়লার টুকরো যা চাপের মুখে হীরা হয়ে জ্বলে ওঠে। আজও ইসরোর সেই চায়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় নতুন বিজ্ঞানীরা শ্রদ্ধার সাথে মাথা নত করেন, কারণ তারা জানেন ওই টিনের চালের নিচেই একদিন ভারতের ভাগ্য লেখা হয়েছিল। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের হৃদয়ে একটুও দাগ কেটে থাকে, তবে কমেন্টে লিখতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার আশেপাশেই হয়তো এমন কোনো ছোট ঘুরে বেড়াচ্ছে যার চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন। তাদের অবহেলা করবেন না। গল্পটি শেয়ার করুন, যাতে প্রতিটি প্রতিভা তার প্রাপ্য সম্মান পায়। ধন্যবাদ। Incredible.